गुड मॉर्निंग फ्रॉम पोखरा। तो कल 8:30 दिखे एसे पौঁছেছিলাম। আর বেশি কথা বলবি, প্রচণ্ড টায়ার্ড ছিল। তো আজকে সকালে উঠে ব্যালকনির ধারে আসলাম, একটা অদ্ভুত জিনিস। এইখানটায় একটা পিক দেখা যাচ্ছে, এই একটা বড় পিক আছে, এই একটা বড় পিক আছে, এবং এই সোজা বরাবর অনেকগুলো পিক দেখা যাচ্ছে, অনেকগুলো ছোট 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 পিক দেখা যাচ্ছে। এগুলো বড় পিকের মধ্যে এইটা আছে, এইটা আছে, আর ওর পাশে আবছা ওইখানে দুটো তিনটে পিক দেখা যাচ্ছে, দুটো পিক দেখা যাচ্ছে, কিন্তু সবই স্নো ক্যাপ। কিন্তু আমাদের যেহেতু প্রথমবার দেখছি, আইডিয়া নেই, সেই জন্য বলাটা মুশকিল যে মানে কোন পিকগুলো আছে। তবে পোখরার হাইটটা কিন্তু খুব একটা বেশি নয়। অ্যাভারেজ আমি হাইস্ট দেখছিলাম 848 মিটার, আর অ্যাভারেজ হয়তো আরও কম হবে। কিন্তু এটা একদম পাহাড়ের পাদদেশে চলে এসেছে, আমরা বড় বড় পর্বতশৃঙ্গের পাদদেশে চলে এসেছি। এইখানে আকাশটা পরিষ্কার থাকলে ভিউটা অন্য লেভেলের হতো। 158 কিলোমিটার রাস্তা, গুগল সময় দেখাচ্ছে 6 ঘন্টা। আমার মনে হয় আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি লাগবে, 8 ঘন্টা তো লাগবে। তো দ্রুত ফ্রেশ হয়ে নিয়ে বেরোই, রাস্তায় কথা হচ্ছে। পরিষেবা খুব একটা ভালো না, এবং ঢোকার সময় খুব হেল্প করছিল, কিন্তু তারপর সেইভাবে আর কোনো কিছুতেই হেল্প করার নেই। আমি রেকমেন্ড করব না হোটেলে আসার জন্য। এখন আমরা অন্নপূর্ণা সার্কিটে যে পারমিট দেবে সেই অফিসে যাব। তো এটা হচ্ছে নেপাল ট্যুরিস্ট বোর্ড, এখান থেকেই পাস পাওয়া যায়। একটু ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে তারপরে আসতে হলো। সম্ভবত ওটাই অফিস। ওকে, এখানেই বাইকটা রাখি। এখন আমি দাঁড়িয়ে আছি নেপাল ট্যুরিজম বোর্ডে, এটা পোখরা সিটিতে অবস্থিত। এখান থেকে মানাং মুস্তাংয়ের যে পারমিটগুলো দেয়, তো বিষয় হচ্ছে এখানে 10টায় অফিস খোলে, আর ঘাসা থেকে বললো এখন নতুন করে পারমিট ইস্যু করছে। তো বললো এখানে টাইম লস্ট করবেন না, এখন 8টা 10-15 বাজে। তো বললো আপনি ঘাসাতে চলে যান, ঘাসা থেকে আপনারা পারমিট পেয়ে যাবেন, একই কস্ট আছে। তো এটা একটা আপডেট ছিল, আমিও জানতাম না। আমি জানতাম হয়তো এখান থেকে করে যেতে হবে। তো ঘাসা থেকে পাওয়া যাচ্ছে, আমরা বেরোচ্ছি, ঘাসা থেকে গিয়ে করিয়ে নেব। তো আমরা পোখরা থেকেই পেট্রোল ভরিয়ে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিলাম, এবং দুটো জেরি ক্যান নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি ব্যাগটা সেট আপ করার জন্য, লাগেজ তো খুব বেশি নেই, সেই জন্য দুটো জেরি ক্যান দুই দিকে দিয়ে দিয়েছিলাম। তো এই জেরি ক্যানেও 6 লিটার পেট্রোল নিয়ে নিলাম। ঠিক আছে, পেট্রোল না নিলেও হতো, পরে 3-4 লিটার কিনে নিলে হয়ে যেত, কিন্তু যেহেতু জেরি ক্যান নিয়ে এসেছি সেই জন্য একটু পেট্রোলটা ভরেই নিলাম, কারণ পুরো রাউন্ড ট্রিপটা হয়ে যাবে প্রায় 360। তো রেঞ্জের বাইরে আছে সেটা আমাদের বাইকের, তো সেই জন্যে একটু ভরিয়ে নিলাম। তো 9:54 বাজে ফাইনালি পেট্রোল ভরানোর পরে আমরা পোখরা থেকে বেরোচ্ছি, এবং বেরোতেই সামনে জাইগ্যান্টিক সব পিকগুলো দেখা যাচ্ছে। একটু আগেই দেখা যাচ্ছিল আরও ভালোভাবে, এখন মেঘের আড়ালে কিছু কিছু ঢেকে গেছে। আর ওই সামনে যে পাহাড়টা আছে তার পিছনে চলে যাচ্ছে। আজ তো সারাদিনই শুধু দেখব, জংশন যাব মানে ওই অন্নপূর্ণা সার্কিটের এই পিকগুলোর একদম কাছাকাছি যাব। আমরা এই সেতী গণ্ডকী রিভারের পাশ থেকে আমরা যাচ্ছি আস্তে আস্তে। এখানে মানে রাস্তা দারুণ কাজ হচ্ছে, পৃথিবী হাইওয়ে যেটা, সেটা দারুণ কাজ হচ্ছে সমস্ত জায়গায়। এই পাহাড়ের ঢালে বসে আমরা একটু ব্রেকফাস্ট করছি। এই চলে গেছে রোড,
ব্রেকফাস্ট মোমো, অমলেট আর চা, এই দিয়ে মোটামুটি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপরেই বেরিয়ে যাব। এবারে উইন্টার লাইনারটা হয়তো পরে নিতে হবে, সেইভাবে এখনও ঠান্ডা আসেনি, কিন্তু একটু অল্টিটিউড গেইন করেছি। উইন্টার লাইনার পরে নিয়ে এবার আমরা উপরে দিকে উঠবো। এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, এবারে আবার বেরোচ্ছি। একটা ভালো খবর হলো, সামনে অন্তত 20 জনের একটা গ্রুপ গেছে। আমরা সেইভাবে কোনো রাইডার দেখতে পাচ্ছিলাম না, তো এদের দেখে একটু মনে কনফিডেন্স পেলাম। পাহাড়গুলো অদ্ভুত, মানে মাথার উপরে ঝুলে আছে ক্লিফ হ্যাঙ্গার অনেকটা, এবং এর টেক্সচার একটু আবার অন্যরকম। আমরা পোখরা থেকে মোটামুটি 50 কিলোমিটার মতো চলে এসেছি। প্রথমে একটু পাহাড়ের উপরে উঠলাম, আবার নিচে নামলাম। এখন এই রাস্তাটা প্রায় সমতল ভাবেই যাচ্ছে, সামনে গিয়ে তুলবে আবার। আমাদের দাঁড় করালো, আরটিও পেপার চাইলো। আরটিও মানে ট্যাক্সের পেপার নাকি বুঝতে পারছে না, দেখি কি নাটক করে আবার। তো ভালো রকম পয়সা নিল, 1000 টাকা করে আরটিও বা রোড ট্যাক্স বলুন বা ইন্স্যুরেন্স যেটাই হোক ওদের ভাষায়, জানি না। আরটিও স্লিপ কি আছে এখনও দেখার সময় পাইনি। তো বিষয় হচ্ছে 1000 টাকা করে নেওয়ার কথা, নিল 1500 টাকা করে, মানে দুজনের থেকে 1000 টাকা বেশি নিল। ডিমুয়া চেকপোস্ট এটা, ঠিক আছে। তো এইখান থেকে যদি বেরিয়ে যেতাম অসুবিধা হতো না, কিন্তু দাঁড় করালো, দাঁড় করিয়েই নিয়ে নিল মোটামুটি 1000 টাকা এক্সট্রা। অনেকক্ষণ দেরি করিয়ে দিল। তোমাদের কেউ বলবে না আরটিও যখন বানসার অফিসে যাবে, কেউ তোমাদেরকে বলবে না যে এখানে কিছু রোড ট্যাক্স বা আরটিও স্লিপ প্রয়োজন হয়, কেউ বলবে না। বারবার জিজ্ঞেস করলাম, বলো না আর কিচ্ছু লাগবে না, এটা নিয়ে চলে যেতে পারেন। এটা এদের স্ক্যাম নাকি আমি জানি না। ডিমো চেকপোস্ট থেকে বেরোচ্ছি, বেরিয়ে বলছি সামনে পুলিশ ফলো করছে, ভিডিও বানাচ্ছে কিনা। তো বিষয় হচ্ছে রোড ট্যাক্স লাগে, এটা আমি ভিডিও দেখেছিলাম। আরটিও চালান, রোড ট্যাক্স বলা যায় না, আরটিও চালান, ওটা কাইন্ড অফ ইন্স্যুরেন্স হতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম যে এটা যদি আরটিও অফিস থেকে করিয়ে নেওয়া যেত, তাহলে বাইক হোক, গাড়ি হোক, 4 চাকা হোক, 500 টাকা পার ডে যে কদিনের জন্যে মানে পারমিট করিয়েছো সেই কদিনের জন্য 500 টাকা করে লাগবে। এখন আমি ওখানে বারবার জিজ্ঞেস করেছি, আরটিও অফিসে বললো না এটা নিয়ে চলে যান, আর কিছু হবে না, লাগবে না। আমি হোটেলে জিজ্ঞেস করেছি, আর যে সমস্ত দালালরা ছিল প্রত্যেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ বলেনি যে এটা লাগবে। পুরনো ভিডিওতে দেখেছিলাম। তো আমি তারপর যে দোকান থেকে সিম নিয়েছিলাম, ওই মুন্না ভাই বলেছিল যদি একটা চেকপোস্টে ধরবে, সেখান থেকে যদি কাটিয়ে বেরিয়ে যেতে পারো তাহলে ঠিক আছে, নাহলে হয়তো 1000 টাকা দিতে হবে। তো সে 1000 টাকা তো নিল, সঙ্গে আরও দুজনের 500 1000 টাকা এক্সট্রা নিল। এটা খারাপ লাগলো একটু। আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, এটা তো এরকম নয় যে আমাদেরকে ফাইন করছে। আমি আগে করাইনি, এখানে করিয়ে দিল, একই ব্যাপার। কিন্তু ফরেন ট্যুরিস্টদের সঙ্গে এরকম করাটা ঠিক হলো না। আরটিওতে গেলে সম্ভবত 7 দিন মানে 3500 টাকা, মানে 3500 রুপিস দিতে হতো, কি দিতে না হতো আমি ঠিক জানি না, কারণ দুদিনের জন্য তো আর এটা হয় না। আরটিওতে গেলে হয়তো 3500 টাকা নিত, সেটা এখানে 1000 টাকায় হতো, 1500 টাকা করে নিল। অনেকটা দেরি করিয়ে দিল। এখন 11টা 25 বাজে। এরপর আমাদের ঘাসুয়াতে যেতে হবে। ঘাসুয়া থেকে আমরা পারমিট বানাবো মুক্তিনাথের। এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম। এই জায়গাটা
রাস্তা ভালো এখনো পর্যন্ত। 70 কিলোমিটার মতো চলে এসেছি পোকরা থেকে। উপরে একটা সাসপেনশন ব্রিজ আছে, দেখা যাচ্ছে না, কিন্তু দারুণ ব্রিজ, অনেকটা লম্বা। রাস্তার মধ্যে কি হচ্ছে, দারুণ ল্যান্ডস্কেপ, নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, দুদিক থেকে রাস্তা আছে, ওদিকেও রাস্তা আছে। আচ্ছা, এটা বেনি রাস্তা, বেনি রোড, মালঙ্গা বেনি। আর আমাদের বাঁদিকে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা কালীগণ্ডকী রিভার। এই জলটা কালো, এর জন্যে সম্ভবত এর নাম হচ্ছে কালীগণ্ডকী। দুর্দান্ত ল্যান্ডস্কেপ, দুর্দান্ত। শুরু হয়ে গেল মুস্টাংয়ের রাস্তা। পাশ দিয়ে সেতী গণ্ডকী রিভার বয়ে যাচ্ছে। আর এইখানে দুটো গাড়ি সামনাসামনি হয়ে গেছে, রাস্তার কাজ চলছে। বেশ 10 মিনিট ধরে এইভাবেই নাটক দেখছি। আরে স্টার্ট বন্ধ হয়ে গেল ফট করে। যাক, জলে পা দিতে হয়নি। এরকম হলো কেন বুঝতে পারলাম না। আর পার হয়ে এইদিকে চলে এলাম, বিপরীত সাইডে। আমরা বেনি পার হচ্ছি এখন। বারোটা 44-এ বেনি পার হচ্ছি। মাঝখানে রোড ব্লক এসেছিল বেশ কিছুক্ষণ। রাস্তায় কাজ চলছে, অথচ এখানে মানে বড় বড় লাক্সারি বাস চলে আসছে। তো কারুর সামনে বেঁধে যাচ্ছে, কারুর পিছনটা বেঁধে যাচ্ছে, এই নিয়েই সমস্যা। নিচু লাক্সারি বাস মানে ওদের সামনে পেছনে একটু নিচু আছে। শুনেছি বেনি পর্যন্ত রাস্তা ভালো ভালো, মানে একটু বেনির আগে 5-6 কিলোমিটার রাস্তা কাজ চলছে, মানে রাস্তাই নেই টোটালি। অন্য সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে গরম, মারাত্মক গরম। মানে যখন দাঁড়াতে হচ্ছে কোনো রোড জ্যামে, ভিতরে গায়ে মানে পুরো ঘেমে গেছি। জ্যাকেটের চেন খুলে দিয়েছি সামনে, প্রচণ্ড গরম লাগছে। গরমটা না থাকলে, ওয়েদারটা একটু নরম হলে তখন আর এত কষ্ট হয় না। যেটুকু কষ্ট হচ্ছে সেটুকু গরমের জন্যে। কালীগণ্ডকী রিভার ডান দিকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এই ভাই এখানে বসে কি করছে একা একা। তো ওই যে দূর থেকে বড় বড় যে পাহাড় দেখছিলাম, সেরকম একটা 2 পাহাড়ের কোল দিয়ে নেমে গেছে কালীগণ্ডকী রিভার। আর তার উপত্যকা দিয়ে আমরা টুকটুক করে বাইক নিয়ে এগিয়ে চলেছি জমসনের দিকে। এই মাঝে মাঝে একটু ভালো রাস্তা আসছে কিছুটা, তারপরে আবার খারাপ রাস্তা, সব মিলিয়ে মিশে আছে। জায়গাগুলো পুরো চট্টান, মানে এখানে মাটির কোনো অংশ নেই, গাছও নেই, সেই জন্যে। পাহাড়টা দেখো একবার, পুরো পাঁচিলের মতো খাড়া, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে।
অদ্ভুত জায়গায় দিয়ে যাচ্ছি। বাঁ দিক থেকে বয়ে যাচ্ছে প্রবল গতিতে কালীগণ্ডকী রিভার। সামনে দুটো গাড়ি সামনাসামনি হয়ে গেছে, দুটো ট্রাক, এবং ক্লিফ হ্যাঙ্গারের মতো জায়গাটা, খুব সরু ওই রাস্তাটা। ওঠার সময় সামনের দিকে বাস চলে আসলো। আমরা তাতোপানিতে চলে আসলাম, তাতোপানি হট স্প্রিং। এখন একটু সময় শর্ট আছে, যার জন্য আর হট স্প্রিংয়ে দাঁড়াবো না, এখন আর সময় নেই। চল, ওদিকে চাপ হয়ে যাবে। হ্যাঁ, তো এই তাতোপানিতে অনেকগুলো হোটেলস আছে এবং বেশিরভাগই ফরেনার্সরা আছে এখানে। দেখলাম ট্রেকিং করছে এখান থেকেই। উপরে একটা হ্যাঙ্গিং ব্রিজ চলে গেছে। এখানে কালীগণ্ডকী রিভার একদম মানে লেভেলেই রাস্তাটা করা। এটাই ভাবছি যে মানে এখানে যদি মানে বাড় আসে, বাড় মানে হচ্ছে ওই ফ্লাশ ফ্লাড আসে, তাহলে তো পুরো রাস্তা গুড়িয়ে দেবে। একটু উঁচু করে রাস্তাটা করাই বেটার ছিল মনে হয়, এরাই ভালো বুঝবে ব্যাপারটা। চলো এগোই আস্তে আস্তে। ওই উপরে একটা ছোট্ট ঝর্ণা আছে, এক্সপালস। ও তো পাহাড়ের রাজা। একটা সরু রাস্তা। তো চলে আসলাম রূপসা ওয়াটারফলস। জলটা অনেক উপর থেকে পড়ছে। উপরে মেঘ আছে রে। তো রূপসা জলপ্রপাত, রূপসা ফলস অনেক উপর থেকে পড়ছে, প্রায় 200-250 ফিট তো হবেই, যেটা এমনি চোখের আইডিয়াতে দেখছি। এবং ওই জলটা নিচে এসে এই কালীগণ্ডকী রিভারে মিশে যাচ্ছে। তবে একটা ল্যান্ডস্লাইড জোন, উপরে খুব আলগাভাবে পাথরগুলো রয়েছে, খুব আলগাভাবে রয়েছে। যে কোনো একটু বৃষ্টি বৃষ্টি হলে পাথরগুলো নিচে নেমে আসতে পারে। তো যাই হোক, এখন আর মিনিট 10-15 মতো এখানে দাঁড়ালাম। এখন আর দাঁড়াবো না, আমরা সামনের দিকে এগোবো। রূপসা ওয়াটারফলস থেকে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এ রাস্তার যতই ভিডিও করি না কেন শেষ হবে না। সামনে রাস্তা কেটে ট্রলার বোঝাই করছে পাথর টাথর। কতক্ষণ এইভাবে দাঁড়াতে হবে কে জানে।
স্কিড করছে দেখিস, হ্যাঁ 15 মিনিট ধরে কাটাকাটি করে তুললো, এখন ছাড়লো। তো এখন আমরা ঘাসা চেক পয়েন্টে দাঁড়িয়ে আছি, পিছনে চেকিং হচ্ছে, আমাদের যে পারমিট গুলো সেগুলো চেকিং হচ্ছে, এবং এরপর চেকিং করার পর সামনেই পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানে আমাদের মুক্তিনাথের পারমিট নিতে হবে। তো মুক্তিনাথের পারমিট নিয়ে আমরা ফাইনালি এগোবো।